বাবা তারেক রহমানের ছায়াসঙ্গী জাইমার রাজনীতিতে অভিষেক নিয়ে গুঞ্জন, দাদির ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ বলছেন নেতাকর্মীরা। তরুণ নেতৃত্বকে স্বাগত জানাবে দল। খুবই জ্ঞানী, খুব উচ্চশিক্ষিত এবং সবচেয়ে বলতে সে গ্লোবালি একটা যে এক্সপোজার নিয়েছে, ও যদি সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করেন আমার মনে হয় আমাদের দলের জন্য ভালো, দেশের জন্য ভালো হবে। নির্বাচন বানচালে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছেই, অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের। গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। যশোরে হত্যার শিকার রানা প্রতাপ চরমপন্থীর রাজনীতির সাথে জড়িত ছিলেন, হত্যা মামলার আসামি। রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়, স্বার্থের দ্বন্দ্বে খুন ধারণা পুলিশের। চরমপন্থী নেতাদের তাদের ব্যক্তিগত আক্রোশ, তাদের এখানে দখলদারিত্ব, তাদের এখানে ডমিনেশন, তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার বিষয় এখানে জড়িত। এখানে কোনো রকম ধর্মীয় রাজনৈতিক কোনো রকম সংঘাত এখানে জড়িত নেই। আইসিসিকে আবারও মেইল বিসিবির, কেন বাংলাদেশের ম্যাচ নেওয়া উচিত শ্রীলঙ্কায়, দেয়া হয়েছে সেই ব্যাখ্যা। গহীন বনে বানব প্রেমের মা আশানে, হায় রে বন্ধে কোন দোষে আমায় কান্দাইল। শীতে আবহমান বাংলায় চিরায়ত ব্যস্ততা গাছিদের, মিষ্টি রসে তৈরি হচ্ছে সুস্বাদু গুড়, গ্রামীণ জীবন আর অর্থনীতিতে যোগায় নতুন প্রাণশক্তি। বারো দিনের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট, টেলিযোগাযোগ ব্যাহত, বহির্বিশ্বের সাথে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন দেশটি। সহসা কি রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনায় তুঙ্গে। তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জাইমার যোগদানের ঘটনা সেই আলোচনায় রসদ জুগিয়েছে। দাদির মতো জাইমার ব্যক্তিত্ব, চলন ও নীরবে কাজ করার মানসিকতায় তাকে নিয়ে বিএনপির নেতা কর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ। জাইমা রাজনীতিতে এলে বিএনপি তাকে স্বাগত জানাবে জানিয়ে দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় জাইমার মতো তরুণ নেতৃত্বই প্রয়োজন। আরফিন শাকিলের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের সামনে জাইমা রহমান। বাঙালি সাজে স্নিগ্ধ এই তরুণী খালেদা জিয়ার নাতনি, বড় ছেলে তারেক রহমানের কন্যা। 13 বছর বয়স থেকে বিলেতে বসবাস শুরু হলেও জাইমা রহমান ভুলে যাননি এ মাটির গন্ধ কিংবা বাঙালি সংস্কৃতি। দেশে ফেরার পরপরই মা হারানো শোকাহত তারেক রহমানের পাশে ছায়াসঙ্গীর মতো পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে তাকে। শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জাইমা রহমান। তারেক রহমানও বেশ আগ্রহ নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে। এমনিতে রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত জাইমা রহমান। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যকে নিয়ে নেতাকর্মী সমর্থকদের আগ্রহের কমতি নেই। জাইমা যে তার চলাফেরা, তার যে রাজনৈতিক মিশন আমাদের মনে কেড়ে নিয়েছে। এই হিসাবে আগামী দিনে জাইমা যদি আসে তার দাদির ইয়াটা পূরণ করতে পারবেন। জিয়া পরিবারের কোনো সন্তান বা কোনো রিলেটিভ ছাড়া আমরা এখানে বসাবো না, যেহেতু আমরা প্রাণে মনে জিয়াকে ভালোবেসেছি। এই আলোচনার জন্ম আরও আগেই। গেল বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জাইমা রহমান। এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। We should help each other where possible. আর খোকন আঙ্কেল সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে যে সময় অনুযায়ী কিভাবে করা উচিত, ওটা যেন আমরা না দেরি করি। আমাদের কাছে স্কেডিউলটা আছে, ওই অনুযায়ী প্রায়োরিটাইজ করে কাজ করা উচিত।
দলীয় অনুষ্ঠানে জাইমা দৃশ্যমান কোনো উপস্থিতি এখনও দেখা না গেলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ও নির্বাচনী প্রচারে ভূমিকা রাখছেন তিনি। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় জাইমার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই। খুবই জ্ঞানী, খুব উচ্চশিক্ষিত এবং সবচেয়ে বলতে সে গ্লোবালি একটা যে এক্সপোজার নিয়েছে সেটাও কিন্তু দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তার পরিবারে বড় হয়েছে সেটা তো তার সেই জ্ঞান তো আছেই, কিন্তু তার বাইরে যে আজকাল রাজনৈতিক নেতা হতে গেলে এখন যে বিশ্বের সাথে একটা জাতের এক্সপোজার আছে, আমার মনে হয় জাইমা রহমানের মধ্যে এই গুণাবলী আছে। ও যদি সিদ্ধান্ত নেয় রাজনীতি করার, আমার মনে হয় তা আমাদের দলের জন্য ভালো, দেশের জন্য ভালো হবে। দলের নেতাকর্মীরা মনে করছেন, বিএনপির পরিকল্পনায় নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা উঠে আসছে জাইমার হাত ধরে। কবে তিনি সক্রিয় রাজনীতিতে আসবে তা এখনও অনিশ্চিত, কিন্তু সময়টা যখনই হোক পরিবারের উত্তরাধিকার পাশাপাশি যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ থাকবে জাইমা রহমানের সামনে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মুসাব্বির হত্যাকাণ্ডের মতো বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি জানান, অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। বুধবার রাতে রাজধানীতে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শঙ্কা জানান, পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচাল ও দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এমন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মনে করেন সালাউদ্দিন। বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির এই নেতা। বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে। অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যেই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি। ভোটের লড়াইয়ে প্রার্থী চূড়ান্ত হলেও কিছু আসনে রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। অথচ দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে সমঝোতা হয়েছে এসব এলাকায়। তবে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আশাবাদী দলটি। আমরা অনেককেই, আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি। সুতরাং তাদের মনোব্যথা আছে, তাদেরকে আমরা কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আর কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব। আশা করি সেটা মীমাংসা হবে। নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন বিএনপির এই নেতা। তার মতে, শেষ পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনে বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে খুন হওয়া রানা প্রতাপ বৈরাগী একসময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ছিলেন। সেই প্রভাব খাটিয়ে এলাকায় বৃহৎ আকারে গড়ে ওঠা মাছের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়া অভয়নগরে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন রানা। এছাড়াও তার বিরুদ্ধে একটি ধর্ষণ ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। গত কয়েক বছর আগে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন রানা। তবে গত 5 জানুয়ারি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি গলিতে হত্যার শিকার হন তিনি। পুলিশের ধারণা, বিরোধী চরমপন্থী সংগঠনের সদস্যরাই এই হত্যার সাথে জড়িত। যশোর থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা ছিলেন রানা প্রতাপ বৈরাগী। বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক তুষারকান্তি বৈরাগী। একমাত্র ছেলেকে হারিয়ে বাড়ি জুড়ে এখন শুধুই নিস্তব্ধতা।
গত সোমবার সন্ধ্যায় মনিরামপুরের কপালিয়া বাজারে নিজের বরফকল থেকে বেরিয়ে প্রায় 200 গজ দূরে এক বান্ধবীর পার্লারে যান রানা। পরবর্তীতে সেখান থেকে বের হতেই তাকে ঘিরে ধরে দুজন। আরেকজন লাল কালো রঙের পালসার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন সড়কের মুখে। হত্যাকাণ্ডের পর দ্রুত পালিয়ে যান তারা। প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেলটির চালক ছিলেন হেলমেট পরিহিত। পেছনের দুজনের গায়ে ছিল কালো হুডি আর মুখে মাস্ক। ডাব খালো পরে আমরা কাজের ডিউটি শেষ হয়ে যাচ্ছে, গোসল টোসল দিলাম, গোসল দিয়ে বলতেছে কাপড় টাপড় পরে বলতেছে আমি চলে যাচ্ছি। দাদা দেখলাম হাঁটতে গলির মধ্যে গেল, আমার মতো আমি সাইকেল চালাই ওই যে চাচা যাচ্ছে ওইরকম চাচার মতো চলে যাচ্ছে। গুলি হলেই আমরা বেরোই আমরা তাদের পাইনি, তার মানে অনুমানে আসে কি যাওয়ার সময় গুলি করেছে। হত্যাকাণ্ডের পর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন রানার বাবা। ছেলেকে হারিয়ে শোকে কাতর মা। জানান সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি ছিল রানার। ব্যবসায়িক সূত্রে বাড়ির পাশের কাটাখালী মাছ বাজারে 1 বছর আগেও ছিলেন সভাপতি। এলাকার সব ধর্মের মানুষের সাথেই ছিল সুসম্পর্ক। হত্যার প্রকৃত কারণ উন্মোচনের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। আমরা চাই এর সঠিক বিচার, এখন চাই যা কে মারেছে সেই সত্যটা আমাদের একটু জানতি। আমার এ কষ্ট আমি কারে জানাবো? বাবা হয়ে ছেলেকে দাফন করতে হলো, এর বেশি আর কষ্ট দুনিয়ায় কিছু থাকতে পারে না। তো ছেলের আমি বন্ধু বলে ডাকি, সাদা কাপড় গলায় পরিচয় দিয়ে রাখতেন। ব্যক্তিগত জীবনে রানার 2 জন স্ত্রী। প্রথম স্ত্রী সীমা মজুমদারের সাথে বিয়ে হয় প্রায় 10 বছর আগে। সেই ঘরে 9 বছরের একটি ছেলে সন্তান তাদের। আর পিঙ্কি মল্লিকের সাথে বৈবাহিক সম্পর্কে জড়ান প্রায় 4 মাস আগে। এই স্ত্রীও সন্তান সম্ভাবা। হত্যাকাণ্ডের কিছুদিন আগে 2 স্ত্রীকেই রানা জানিয়েছিলেন কোনো একটি বিষয় নিয়ে সমস্যায় ছিলেন তিনি। যেদিনকে আসবে সেদিনকে আমার এটা বলে আসছে যে আমার একটু চাপ চলতেছে হালকা, তা আমরা একটু বাইরে চলে যাবানি। বুঝাচ্ছে যে আমার দেখো চাপ চলতেছে, আমি আসতে পারতেছি না, তুমি একটু ধৈর্য ধরে থাকো, আমি বুঝতেছি তোমার এই সময় তোমার পাশে থাকতে হয়, কিন্তু আমি কি করব, আমি কিছুদিন পরে তোমার কাছে আসবানি। রানা হত্যা মামলাটি মনিরামপুর থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কেউ এখনো গ্রেপ্তার হয়নি। পুলিশ সুপার জানান হত্যা, ধর্ষণ সহ 3টি মামলার আসামি ছিলেন রানা প্রতাপ। হত্যাকাণ্ডে রাজনৈতিক কিংবা ধর্মীয় কোনো ইস্যু সম্পৃক্ত নয় বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। এটি একান্তই চরমপন্থী নেতাদের, তাদের ব্যক্তিগত আক্রোশ, তাদের এখানে দখলদারিত্ব, তাদের এখানে ডমিনেশন, তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার বিষয় এখানে জড়িত। এখানে কোনো রকম ধর্মীয় রাজনৈতিক কোনো রকম সংঘাত এখানে জড়িত না। রানা প্রতাপ বৈরাগী তিনি এই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা থাকাকালীন সময় শিমুল ভূঁইয়া, দীপঙ্করদের সাথেই একসঙ্গেই এই সমস্ত পার্টিগুলোতে রাজনীতি করতেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে চাই এলাকাবাসীও। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার আসামি ত্রিদিব্য চক্রবর্তীকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন ত্রিদিব। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে বুধবার শহরের বেজপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ও মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে তাকে শনাক্ত করা হয় বলে জানায় গোয়েন্দা শাখা। 3 জানুয়ারি রাতে নিজ এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শঙ্করপাশা ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেনকে। আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে ভারত থেকে কেন বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া উচিত সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বোর্ড। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ঘটনার জেরে নিরাপত্তা ঝুঁকিতে ভারত থেকে বাংলাদেশ দলের খেলা শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসিকে মেইল করে বিসিবি। রোববার পাঠানো সেই চিঠির উত্তর আসে, যেখানে বাংলাদেশের ভারত সফরকে নিরাপদ বলেছে আইসিসি। তবে বাংলাদেশ সরকার ও বিসিবির ভাবনা ভিন্ন। ক্রিকেটারদের পাশাপাশি দর্শক, গণমাধ্যম ও অন্যান্য সংশ্লিষ্টদের জন্য এই মুহূর্তে ভারত সফর নিরাপদ নয় মনে করছে বাংলাদেশ। সেই বিষয়গুলো বিস্তারিত জানিয়ে আইসিসির কাছে নিজেদের ম্যাচ ভারত থেকে সরানোর দাবিটা আবারও জানিয়ে আইসিসিকে দ্বিতীয় মেইল পাঠিয়েছে বিসিবি। টাইগারদের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাথে আলোচনা চালিয়ে যাবে ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক প্রসঙ্গ।
টানা 12 দিনের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশজুড়ে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেট ব্লকস নিশ্চিত করেছে তথ্যটি। দেশটির বেশ কিছু স্থানে টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানী তেহরানে বড় ধরনের বিক্ষোভ চলাকালে ইন্টারনেট সংযোগ অকার্যকর হয়ে পড়ে বলে জানা গেছে। বহির্বিশ্বের সাথে এখন কার্যত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। ধারণা করা হচ্ছে এতে আরো ব্যাপক জনরোষের মুখে পড়তে পারে খামেনি প্রশাসন। এদিকে বৃহস্পতিবার 12 দিনে গড়িয়েছে ইরানের সহিংস বিক্ষোভ। ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া আন্দোলনটিতে এ পর্যন্ত 45 জনের প্রাণহানির খবর দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। বিক্ষোভ ছড়িয়েছে 31টি প্রদেশেরই প্রায় 350 স্থানে। শীতেলেই গ্রাম বাংলায় ফিরে আসে এক চিরচেনা দৃশ্য, খেজুর গাছ, মাটির হাড়ি আর টুপটাপ ঝরে পড়া রস। উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে এই রস ঘিরেই শীত জুড়ে চলে জীবনের ব্যস্ততা। খেজুরের রস ও গুড়ের সেই গল্পই জানাচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। শীতের সকাল মানেই নীরবতা, ঘন কুয়াশায় ঢাকা ঠাকুরগাঁয়ের খেজুর বাগান, যেখানে আলো আসার আগেই প্রকৃতির নিঃশব্দে প্রস্তুত হয় নতুন দিনের জন্য। ঘাসের ডগায় জমে থাকা শিশির আর কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো যেন অপেক্ষায় থাকে সূর্যের প্রথম ছোঁয়ার। ধীরে ধীরে কুয়াশার আড়াল ভেদ করে খেজুর গাছের ফাঁক গলে উঁকি দেয় সূর্য। এই আলোতেই শুরু হয় গ্রাম বাংলার শীতের গল্প। ভোরের আলো ফুটতেই ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। রাতভর জমে থাকা রস নামাতে একে একে গাছে ওঠেন তারা। হাঁড়ি ভরা সাদা রস কারো কাছে জীবিকা, কারো কাছে শীতের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বাদ। দেখলাম কিভাবে গাছ থেকে নামায়, দেন আমরা একটু রস নিয়ে আর কি খাওয়ার জন্য আসলাম। অনেক মিষ্টি লাগে, প্লাস স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর অনেকে এনজয় করে আসে এখানে। হ্যাঁ, রস খাচ্ছি, সবাই মিলে এনজয় করতেছে। এটা বাগানটা আছে, বাগানটা সৌন্দর্য অনেক, সৌন্দর্য দেখতে আসছি, পিক তুলবো। খাঁটি স্বাদের টানে শুধু স্থানীয় মানুষ নয়, শহর ও দূর দূরান্ত থেকেও ছুটে আসেন অনেকে। কাঁচা রস অনেকের কাছে শীতের সবচেয়ে বড় আনন্দ। এসে আমরা আগে খেজুরের রস খেলাম, দেন হচ্ছে আমরা গুড় নিলাম, গুড়ও টেস্ট করলাম, অনেক কিছু জানতেও পারলাম গুড় গুড় তৈরি করা সম্পর্কে, তো অনেক ভালো লাগলো। মিঠাই খেজুরের গুড় খাওয়ার জন্য আমার ফ্রেন্ড নিয়ে এসছে ওদের গ্রামে। এগুলো আসলে একসাথে কখনোই দেখা হয়নি আর কি। সংগ্রহ করা রস জাল দেয়া হয় বড় চুল্লিতে। ঘন্টার পর ঘন্টা আগুনের আঁচে তরল রস ঘন হতে থাকে। এভাবেই একসময় তৈরি হয় খেজুরের গুড়। এই প্রক্রিয়ায় মিশে থাকে পরিশ্রম, অভিজ্ঞতা আর প্রজন্মের পর প্রজন্মের দক্ষতা। 4টার দিক উঠে রস পাড়ি আসি, 5টার দিক জাল ধরা দিই, আবার 11টার দিক গাছে উঠি, গাছে উঠে আবার গাছ কাটি। 3 ঘন্টা লাগে পুরা কড়াই দিলে, আর অল্প অর্ধেক হলে পারে 2 ঘন্টার মধ্যে দেখা যায়। আমাকে বারবার দেখতে হয় যে আমার গুড়টাকে কোন প্রসেসে নামালে আমার গুড়টা খামির হবে, আমার গুড়টা কোন প্রসেসে নামালে একটা মধু নালি বলা হয় সেই টাকটা আনতে হবে। এই জন্য আমাকে বারবার গুড়টাকে চেক করতে হয়। কি আছে জীবনে আমার। একটি হাঁড়ি নামানো মানে কাজ শেষ নয়, সকালের রোদে আবার নতুন প্রস্তুতি। তোমায় লয়ে গহীন বনে বানব প্রেমের মা আশারে, হায় রে বন্ধে কোন দোষে আমায় কান্দাইলো। খেজুরের গাছের গায়ে হালকা কাঠ যত্ন করে ঝুলিয়ে দেয়া হয় নতুন হাঁড়ি। আজকের পরিশ্রমেই জমে উঠবে আগামী রাতের রস। ঠাকুরগাঁওয়ের এই খেজুর উদ্যান বেশ জনপ্রিয় সাধারণ মানুষের কাছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে খেজুরের রস খেতে, আবার অনেকেই গুড় সংগ্রহ করে নিয়ে যান। প্রায় 750 গাছ রয়েছে এখানে, এবং 7 জন কর্মী দিনভর এখানে পরিশ্রম করে গুড় উৎপাদন করেন। তারা প্রত্যাশা করছেন আরও যখন কুয়াশা বাড়তে শুরু করবে তখন দৈনিক প্রায় 100-র উপরে কেজি গুড় তারা উৎপাদন করতে পারবেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঠাকুরগাঁও।
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির প্রাক্তন গাড়ি চালক মাহবুবকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে রাত 2টার দিকে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। জানা গেছে, যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন। তার দেওয়া তথ্যে প্রশ্নপত্র চক্রের হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র্যাব। অভিযোগ রয়েছে, আজকের শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিল চক্রটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়। একটা প্রতারক চক্র মানুষকে প্রশ্ন ফাঁস করার নাম করে তাদের কাছ থেকে সার্টিফিকেট এবং অন্যান্য ইনফরমেশন কালেক্ট করছে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় 6 থেকে 10 লাখ টাকা কালেক্ট করবে বলে আমরা জানতে পেরেছি। ওই ধারাবাহিকতায় আমরা আজকের অপারেশন করে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে। তার মাধ্যমে আমরা একজনকে ধরতে পেরেছি মাহবুব আলম নামে, এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে এই চক্রের সাথে আরেকজন আছে যার নাম বিল্লাল, এবং এই বিল্লাল বর্তমানে টাঙ্গাইলের সুখীপুরে অবস্থান করছিল এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি। জাতীয় পার্টির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি রংপুর 3 আসনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিএনপি ও জামায়াত। উন্নয়ন ব্যর্থতা ও রাজনৈতিক বাস্তবতা কাজে লাগিয়ে এই আসনটি নিজেদের ঘরে তুলতে চায় তারা। অন্যদিকে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া জাতীয় পার্টি। এর বাইরে তৃতীয় লিঙ্গের প্রার্থী সহ আরো 5 জন আছেন ভোটের মাঠে। রংপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন, ক্যান্ট বোর্ড এবং সিটি কর্পোরেশনের 24টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর 3 আসন। 1986 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটি উপনির্বাচন সহ সবকটি জাতীয় নির্বাচনে আসনটি নিজেদের করে নেয় জাতীয় পার্টি। এই দীর্ঘ সময়ের একচ্ছত্র আধিপত্য এবার চ্যালেঞ্জের মুখে। জাতীয় পার্টির দুর্গে হানা দিতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিএনপি ও জামায়াত। বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামু তারেক রহমানের 31 দফার সঙ্গে যুক্ত করেছেন সমৃদ্ধ রংপুর এজেন্ডা। তার দাবি, জাতীয় পার্টির উন্নয়ন ব্যর্থতা ও সময়ের পরিবর্তন এবার ভোটারদের সিদ্ধান্ত বদলাবে। আর জামায়াত প্রার্থী মাহবুবুর রহমান বেলালের দাবি, 3 দলের শাসনে বিরক্ত মানুষ এবার বিকল্প খুঁজে নেবে। জুলুম নির্যাতন, গণহত্যা, ভোটের নামে তামাশা, দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়া, মানুষ চূড়ান্ত হবে তাদের প্রতি হতাশ। এজন্যই হতাশা থেকেই তারা নতুন নেতৃত্ব চান। বিগত সময়ের এই জাতীয় পার্টির কর্মকাণ্ডে এখন ক্ষিপ্ত এবং তারা মনে করছে যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে সরকার গঠন করবে। তবে আসনটি নিজেদের খাসতালুক হিসেবে দাবি করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান ও প্রার্থী জিএম কাদের বলছেন, সবসময় জনগণের পাশে ছিল জাতীয় পার্টি, এবারও রংপুরবাসী তাদেরই পাশে থাকবে। আসনটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল। অনেক ধরনের হুমকির মাঝখানেও জাতীয় পার্টি সত্য কথা বলা বন্ধ করেনি। কাজে সত্য কণ্ঠস্বর আমরা থাকব, জনগণ আমাদের সেই মূল্যায়ন করবে, এটাই আমাদের বিশ্বাস। রাজপথে সংগ্রাম লড়াই করেছে, জনগণের কথা বলেছে, মানুষের অধিকারগুলোর কথা বলেছে, এজন্যই মানুষ আমাদের প্রতি আস্থাশীল। এবারও ভোটের মাঠে আছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। 2024 সালের নির্বাচনে জিএম কাদেরের পরেই ছিলেন তিনি। এছাড়া আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নূর আমিন সিদ্দিকী ও বাসদের আব্দুল কুদ্দুস। জনগণ চাচ্ছে যে আলেম ওলামাদের হাতে আমরা তাদের রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আমরা নিরাপদে থাকতে চাই। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তাও নেই। এগুলো সার্বিক বিবেচনা করে আমি মানুষ হিসেবে কীরকম, এগুলো বিবেচনা করে মানুষ আমাকে ভোট দিবে বলে আমি বিশ্বাস করি। আসনটিতে ভোটার সংখ্যা 5,08,224 জন। মনোনয়ন জমা দিয়েছিলেন 10 জন। তবে যাচাই বাছাইয়ে বাতিল হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান ও বাসদ মার্ক্সবাদীর আনোয়ার হোসেন বাবলু। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। চট্টগ্রামে আলোর মুখ দেখছে না বেশিরভাগ আবাসন প্রকল্প। বিশেষ করে গত 1.5 দশকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হাতে নেয়া কোনো প্রকল্পেই পরিপূর্ণ আবাসন গড়ে ওঠেনি। বেশিরভাগ প্লটই খালি পড়ে আছে। অবকাঠামোগত ও নাগরিক সুবিধা নিশ্চিত না করায় বিপাকে প্লট মালিকরা। অসম্পূর্ণ এসব প্রকল্প নিয়ে নতুন পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
দেখে পরিত্যক্ত জমি মনে হলেও এটি চট্টগ্রামের অনন্য আবাসিক এলাকা। বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকায় কোথাও হয়েছে সবজি ক্ষেত, আবার কোথাও দেখা মেলে ডোবা। অনেকটা একই চিত্র সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার। বেশিরভাগ প্লটই খালি, চড়ে বেড়াচ্ছে গৃহপালিত পশু। আবাসিকের বেশিরভাগ জুড়েই পাহাড় ও টিলা। আবাসন সমস্যা নিরসন ও নগরীর উপর চাপ কমাতে গত ৬৬ বছরে চট্টগ্রাম মহানগরীতে ১২টি আবাসিক প্রকল্পে ৬,০০০-এরও বেশি প্লট বরাদ্দ দেয় সিডিএ। তবে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না থাকা, সড়ক ও চলাচলে অসুবিধা এবং নিরাপত্তার অভাবে অধিকাংশ প্লটই খালি পড়ে আছে। সিডিএর অবহেলা, দায়সারা নীতিতে মানুষ বিরক্ত হয়ে প্লট ফেলে রাখছে। পানির ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস, এই জন্য অনেকে ফ্ল্যাট কিনে আরও মানে ঘর করতেছে না। সিডিএ এখানে কেন করে না এটা বোঝা, কিন্তু হেরা আসি বলে এখানে মনোরম পরিবেশ, কিন্তু আসলেও কাজটা হয় না, কিছু করে না। পরিকল্পনার অভাব ও নাগরিক সুবিধা নিশ্চিত না করে গৃহীত এসব প্রকল্পে প্লট নিয়ে বিপাকে অনেকে। আমি তো এটা থাকার জন্য নিয়েছি, আপনি আমাকে কোনোদিন থাকার সুযোগ দিলেন না, আমার টাকাটা আটকাই রাখলেন 32-33 বছর, হয়তো জীবনে আর ওই ঘরে থাকা হবে না। এত বড় একটা প্রকল্প, মেগা প্রকল্প, এটা বাস্তবায়ন হলে সরকারেরও তো লাভ হইতো, অনেক রেভিনিউ আসতো সেখান থেকে, এবং জনগণও মাথা গুঁজার ঠাঁই পেত। একটা প্রকল্প যদি বাস্তবায়ন না হয়, এর চাইতে বড় ব্যর্থতা কি হইতে পারে? অন্যদিকে যথাযথ তদারকির ঘাটতি ও নানা অনিয়ম অসঙ্গতির কারণে সুফল মেলেনি বলছেন নগর পরিকল্পনাবিদরা। স্থান নির্ধারণে ভুল ছিল এবং যে ফিজিবিলিটি স্টাডির কথা যেটা বলে সেটা প্রপারলি হয়নি। যাচাই বাছাই না করে হুট করে একটা খালি জায়গায় এসে আবাসিক এলাকা করে ফেলা, এটা কোনোটাই সাকসেসফুল হয় নাই এবং মূলত যেটা হয় এটা প্লট বাণিজ্য হয়। সীমাবদ্ধতার কথা স্বীকার করে নতুন পরিকল্পনার কথা বলছে সিডিএ। পুরনো যে প্রকল্পগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, মানুষ আশা করে এখানে বিনিয়োগ করেছে কিন্তু তারা সেই ফল পায়নি, সেই প্রকল্পগুলোকে চালু করা, সেটার দিকে আমরা নজর দিয়েছি। কারণ আমি একটা নতুন প্রকল্প করে 500টা আমি হয়তো নতুন প্লট দিলাম, কিন্তু দেখা গেল আমার পুরনো 1500-2000 প্লট কিন্তু মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চলনবিলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ, যেন হলুদ গালিচার চোখ জুড়ানো দৃশ্য। একই সাথে মধু আহরণে ব্যস্ত মোবালরা। ভালো ফলনের আশায় কৃষক, কৃষি কর্মকর্তারা বলছেন তেলের চাহিদা পূরণে সহায়ক হবে সরিষা। ফুলে ফুলে ডোলে ডোলে বহে কিবা মৃদুবাই। পৌষের শীতে উষ্ণতা ছড়াচ্ছে সরিষা ফুল, হলুদ সবুজের মিশেলে ছেয়ে গেছে বিস্তীর্ণ প্রান্তর। কুয়াশা মাখা দুপুরে রঙিন ফুলের মায়ায় বিমোহিত পুরো প্রকৃতি। শীতের শুষ্ক চলন বিলে স্বপ্ন বুনেছে কৃষক। মিঠে রোদ আর শিশির ভেজা পাপড়ির হিন্দোলে ভিড় জমিয়েছে মৌমাছির দল। মৌ মৌ সুবাসে মুগ্ধ পথচারী থেকে দর্শনার্থী, মেতে উঠেছে দুরন্ত শৈশব। চলন বিলের যে সৌন্দর্য, আমরা এটা দেখতে প্রায় প্রতি বছরই আসি, বিশেষ করে এই সময়টাই আসা হয়, কারণ এই সময় আসলে চারিদিকে এত বেশি এই যে সরিষাগুলো লাগানো থাকে, চারিদিকটা হলুদ হয়ে থাকে। এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দেশের মানুষের তেলের অভাব পূর্ণ হয়, আমারও পূর্ণ হয়। খুব সুন্দর আবাদ, মৌমাছি বসিচ্ছে ফুলে, আনন্দ লাগিচ্ছে। এ অঞ্চলে উচ্চ ফলনশীল জাতের সরিষার টরি 7, বাড়ি 14, 18 ও বিনা 9 চাষাবাদ হচ্ছে। বিঘা প্রতি 5 থেকে 6 মণ ফলন পাওয়ার আশা। বাজারে আশানুরূপ দাম পাওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। সরিষা 7 ও সেতি সরিষার আবাদ এই মাঠে বেশি হয়। বন্যার পানি নামার পর মাত্র 90 দিন, 3 মাসেই আমাদের এই আবাদটা ঘরে উঠে। 7 মণ 6 মণ করে সরিষা আবাদ হয়, এতে আমরা প্রতি মণ 4000 টাকা করে বিক্রি করতে পারি। ক্ষেতের পাশেই মধু আহরণের পসরা নিয়ে হাজির হয়েছেন মৌচাষীরা। মৌমাছির বিচরণে একদিকে যেমন খাঁটি মধুর যোগান বাড়বে, তেমনি ফুলের পরাগায়ন ভালো হওয়ায় ফলন বৃদ্ধি পাবে। প্রতি বছরই আসি সাতক্ষীরা থেকে চলন বিলে মধু সংগ্রহ করার জন্য। সরিষা ফুলে পরাগায়ন হয়, সরিষাও ভালো হয়, আমরা খাঁটি মধু পাই সরিষার থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, সরিষার ব্যাপক আবাদে দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে সহায়ক হবে। কৃষক লাভবান হওয়ার পাশাপাশি খাঁটি মধুর যোগান বাড়ছে। সরিষাতে যদি মৌবাক্স বসানো হয়, সেখানে কিন্তু 15-20% ফলন বৃদ্ধি পায়।
আমাদের যে সরিষাগুলো আছে সেখানে আমরা গড় ফলন মোটামুটি বিঘা প্রতি 4 থেকে 5 মণ পর্যন্ত ফলন হয়। তো আমরা আশা করছি যে চলন বিল থেকে এবার বেশ কিছু পরিমাণ সরিষা আমরা উৎপাদন করতে পারবো। চলন বিলের সিরাজগঞ্জ অংশে 90,550 হেক্টর, পাবনায় 13,620 হেক্টর এবং নাটোরে 9,970 হেক্টর জমিতে এবছর সরিষার আবাদ হয়েছে। এ অঞ্চল থেকে এবার 487 মেট্রিক টন সরিষা ফুলের মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 2026 শিক্ষাবর্ষ শুরু হলেও এখনও সরকারি বিনামূল্যের নতুন পাঠ্য বই হাতে পায়নি অনেক শিক্ষার্থী। প্রতিদিন স্কুল মাদ্রাসায় গিয়েও খালি হাতে ফিরছেন তারা। এতে হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। যদিও আগামী 15 জানুয়ারির মধ্যে সারা দেশের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলছেন সংশ্লিষ্টরা। নতুন বছরের প্রথম দিন মানেই বই উৎসব, কিন্তু 2026 শিক্ষাবর্ষে সেই উৎসবে দেখা দিয়েছে কিছুটা ছন্দপতন। নতুন বইয়ের গন্ধ ও আনন্দ থেকে বঞ্চিত বিপুল সংখ্যক শিক্ষার্থী। চাঁদপুরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় প্রতিদিনই বই নিতে এসে হতাশ হয়ে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা। জেলার ইবতেদায়ী মাধ্যমিক ষষ্ঠ থেকে নবম শ্রেণী, দাখিল, ভোকেশনাল ও ইংরেজি ভার্সন মিলিয়ে বই প্রয়োজন 31,91,000। এ পর্যন্ত বরাদ্দ এসেছে 15,37,000 বই। ফলে 47% বই পেয়েছেন শিক্ষার্থীরা। বাকি 53% শিক্ষার্থী পায়নি নতুন বই। আমরা 2টা বই পাইছি, সবগুলো বই পেলে আমাদের অনেক ভালো হতো। আশা করি আমাদের দ্রুততম সময়ের মধ্যে আমাদের বইগুলো দেওয়া হবে, যাতে আমরা আমাদের পড়ালেখা আবার শুরু করতে পারি। বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অষ্টম শ্রেণী ও ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীরা। এতে হতাশ শুধু শিক্ষার্থীরাই নয়, উদ্বিগ্ন অভিভাবকরাও। শিক্ষকরা বলছে সব বিষয়ে বই হাতে না পেলেও শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। অষ্টম শ্রেণীর আমরা বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারি না, শিক্ষার্থীগণ এত একটু মনক্ষুণ্ণর মতো। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মোটামুটি সব বই চলে এসেছে, আমরা বইগুলো বিতরণ কমপ্লিট করেছি। আমরা 3টা বই পেয়েছি, আসলে আমাদের আরো 10টা বই পাওয়ার কথা ছিল। আমরা আমাদের 6টি বই পেয়েছি এবং আমাদের আরো 4টে বই বাকি আছে। জেলা শিক্ষা অফিসার বলছে বই না থাকলেও পাঠদানে সমস্যা দেখছেন না তারা। প্রয়োজনে অনলাইন থেকে ডাউনলোড করে পাঠদানের পরামর্শ দেওয়া হচ্ছে শিক্ষকদের। অনলাইন ভার্সনটা ডাউনলোড করে মানে প্রত্যেক শিক্ষকের হাতে দেওয়ার নির্দেশনা আছে এবং শ্রেণী কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়। সংশ্লিষ্টদের দাবি, এবছর টেন্ডার প্রক্রিয়া সহ বিভিন্ন কারণে বেশিরভাগ প্রেস মালিক সময় মতো পাঠ্য বই ছাপায়নি। তবে আগামী 15 জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছে এনসিটিপির বিতরণ বিভাগ। আমরা এত তাড়াতাড়ি বইটা যে দিতে পারলাম, কি কি হয়েছে তো জানেন, রিটেন্ডার হয়েছে না, রিটেন্ডার হয়েছে, ফলে এগুলো আপনার সময় লাগছে এবং এই সময় কিন্তু প্রেস মালিকরা ফেব্রুয়ারি পর্যন্ত পায়, কিন্তু আমাদের লাগবে না, আমরা জানুয়ারি 15-এর ভিতরে সবাইকে ক্লোজ করে নিয়ে। এনসিটিভির আশ্বাসে কিছুটা স্বস্তি মিললেও কবে নাগাদ হাতে পাবে নতুন বই সেই দিকেই তাকিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। খেলার খবর। জাতীয় দলের জন্য প্রস্তুত রিপন মণ্ডল। অপেক্ষা নির্বাচকদের ফোনের। 6 বলে 6টিতে ইয়র্কার করতে পারেন রাজশাহী ওয়ারিয়র্সের এই পেসার। সহকর্মী হাসান আল মারুফকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বিপিএল এবার হতে চান সর্বোচ্চ উইকেটের মালিক। পারফরমেন্সে অনুপ্রেরণা যোগায় ছোট্ট মেয়ে আর পরিবার। ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জ্যাকি। বিপিএলের আগে থেকে যাকে নিয়ে অনেক বেশি আলোচনা, সেই রিপন মণ্ডল দুর্দান্ত ছন্দে আছেন বিপিএলের এবারের আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। রিপন, স্বাগত আপনাকে। 3 ম্যাচে 8 উইকেট, সব মিলে কেমন যাচ্ছে এবারে বিপিএল? না, আলহামদুলিল্লাহ, যেভাবে শুরু করতে চেয়েছি আলহামদুলিল্লাহ ওইভাবে শুরু করতে পারছি, বাট স্টিল লং ওয়ে টু গো। সো আমি যেগুলো চলে গেছে ওগুলো নিয়ে না ভেবে সামনে যে কটা ম্যাচ আছে ওগুলোতে ইনশাল্লাহ ফোকাস দিতে চাচ্ছি। 50%-এর বেশি ডট বল দিয়েছেন এবারের আসরে। উইকেট নাকি ডট বল, কোনটার দিকে বেশি নজর থাকে? দুইটাই। আসলে টি-20তে ডট বল করা অনেক একটা ভালো, যেটা আপনার ডট বল করলে অলওয়েজ প্রেশার থাকে। সো ডট বলের পাশাপাশি যদি উইকেট নিতে পারি এটা আসলে আমার জন্য ভালো, টিমের জন্য ভালো। আপনার টিমে বিনুরা ফার্নান্দো, তানজিম সাকিব আছেন, তারপরও ডেথ ওভারে আপনি সবসময় ভরসা আমরা দেখছি। তারা অনেক কনফিডেন্ট, আলহামদুলিল্লাহ আমি ওইরকমভাবে ডেলিভার করতে পারতেছি দেখে তারাও কনফিডেন্ট। সো আমার কাছে মনে হয় যে আমরা যে কয়জনই পেস বলার খেলছি সবাই দিতে বেস্ট বলার। সো হয়তো এক একদিন এক একজন করতেছে, বাট যেই করবে ইনশাল্লাহ আমার কাছে মনে হয় সবাই ভালো করবে। রাইজিং স্টার এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত ডেথ ওভার, একই সাথে হচ্ছে আপনার ইয়র্কার নিয়ে অনেক বেশি আলোচনা।
আলাদা করে কাজ করছেন কিনা ইয়র্কার নিয়ে? না, অবশ্যই ইয়র্কার নিয়ে তো সবসময় আলাদাভাবে কাজ করে থাকে, ইভেন প্র্যাকটিসের পরে বা প্র্যাকটিসে সবসময় কাজ করে থাকে। সো আলহামদুলিল্লাহ ওইটারই একটা ফল পাচ্ছে। কখন এরকম চ্যালেঞ্জ নিয়েছেন 6 বলে কয়টা ইয়র্কার মারতে পারেন? না, চ্যালেঞ্জ তো সবসময় নেই যে 6 বলে 6টা ইয়র্কার মারার। শেষে তো ফ্যামিলির সাথে কথা বলেন, ছোট একটা মেয়ে আছে, ফ্যামিলি থেকে কেমন ইন্সপায়ার্ড হন? হ্যাঁ, ফ্যামিলি থেকে খুবই, আমার মেয়ে অনেক ছোট, বাট ও খেলা দেখে, যখন খেলা হয় বাবা বাবা বলে চিৎকার করে। সো খুবই ভালো লাগে, বাবা মা আছে, খেলা দেখে, স্ত্রী আছে। সো আলহামদুলিল্লাহ ভালো করতে পারে, তাদের জন্য খুব ভালো লাগে। জাতীয় দলে ডাক পেয়েছিলেন, অভিষেকটা হয়নি, অনেকটা মনে হচ্ছে কিনা যে দীর্ঘ হচ্ছে যাত্রাটা জাতীয় দলের অভিষেক দিয়ে? না না, আলহামদুলিল্লাহ যা হচ্ছে আলহামদুলিল্লাহ, বাট যারা খেলতেছে এখন তারা খুবই ভালো করতেছে। ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই, ইনশাল্লাহ আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। বিপিএল এর এবারের আসলে আপনার শেষ পর্যন্ত লক্ষ্যটা কি থাকবে যদি বলি ব্যক্তিগত লক্ষ্য? ইনশাল্লাহ আমি যাতে হাইস্ট উইকেট টেকার হতে পারি। শেষ প্রশ্ন, জাতীয় দলের জন্য বলছিলেন যে প্রস্তুত আছেন, কতটুকু প্রস্তুত? যদি মনে হয় যে টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে, স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, তবে এখনও পরিবর্তনের সুযোগ আছে, যদি সুযোগটা আসে আসলে কোনো কারণে, কেমন লাগবে? হ্যাঁ, সুযোগ আসলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে নিজেকে ওইভাবে রেডি রাখা গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আমি ইনশাল্লাহ আমি ওইরকমভাবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য বা ন্যাশনাল টিমে খেলার জন্য প্রস্তুত, বাকিটা সিলেক্টর স্যারদের কল। রিপন, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। জাতীয় দলের জন্য প্রস্তুত বলছিলেন, বিপিএল এর মঞ্চটা মাতাতে চান, সেই বিপিএল দিয়ে জাতীয় দলে প্রবেশের যে দীর্ঘ যাত্রাটা বা যে যাত্রাটা সেটা কতটুকু দীর্ঘ হয় বা কত দ্রুত জাতীয় দলে আসতে পারে, নিশ্চয়ই সেই অপেক্ষায় রিপন মণ্ডল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। ইউরোপিয়ান ফুটবলের খবর। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে 0-0 ড্র করেছে লিভারপুল। সেরিয়ায় জেনোয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে এসি মিলান। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের 2 মিনিটেই গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ফেডরিকো ভালভার্দে। ওই 1 গোলেই প্রথমার্ধ শেষ হয়। ম্যাচের 55 মিনিটে দ্বিতীয় গোল করেন রদ্রিগো। 3 মিনিট পরে ব্যবধান কমান আলেকজান্ডার সল্ট। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি দিয়েগো সিমিওনের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারাতে পারলে 8 পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আর্সেনালের সামনে, কিন্তু 0-0 ড্র হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে গানারদের। এবার গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে উপদেশ দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গুরুত্ব সহকারে বিবেচনা করতে বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন জেডি ভ্যান্স। ইউরোপীয় নেতা এবং অন্যান্যদের প্রতি আমার উপদেশ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে গুরুত্ব সহকারে নিন। গ্রিনল্যান্ড কেবল যুক্তরাষ্ট্রেরই নয়, বরং বিশ্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই ইউরোপীয় বন্ধুদের যা করতে বলছি তা হলো সেই ভূমির নিরাপত্তাকে আরো গুরুত্ব সহকারে নিতে, কারণ যদি তারা তা না করে তাহলে যুক্তরাষ্ট্রকে কিছু একটা করতে হবে। সেটা কি, আমি তা প্রেসিডেন্টের উপর ছেড়ে দিলাম। ভেনেজুয়েলায় নাটকীয়ভাবে ক্ষমতা হারিয়েছেন নিকোলাস মাদুরো, কিন্তু প্রশ্ন উঠেছে স্বৈর শাসককে সরালেও কেন তার ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রদ্রিগেজকে ক্ষমতায় রাখল যুক্তরাষ্ট্র? কেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো নয়, কেন ডেলসি রদ্রিগেজ? বিশ্লেষকরা বলছেন নিজেদের স্বার্থেই গণতন্ত্রকে উপেক্ষা করে স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের শঙ্কা ক্ষমতার পরিবর্তন দেশটিকে অস্থিতিশীল করে তুলতে পারে, আর তাই ভেনেজুয়েলার পুরনো প্রশাসনেই আপাতত ভরসা রাখছে দেশটি। যুক্তরাষ্ট্রের নাটকীয় অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর যখন আলোচনায় ভেনেজুয়েলার ভবিষ্যৎ, তখন সবাইকে অবাক করে দিয়ে ডেলসি রদ্রিগেজকে সমর্থন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরোর ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও সাবেক মার্ক্সবাদী গেরিলা কন্যাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কেন মেনে নিল ওয়াশিংটন? 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর দল জয়ী হয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের, অথচ রাগঢাক না রেখেই মাচাদোকে অযোগ্য আখ্যা দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন গণতন্ত্র নয়, বেছে নিয়েছে স্থিতিশীলতা, আর তাই স্বৈরশাসক আখ্যা দিয়ে মাদুরোকে সরালেও রয়ে গেছে তারই শাসন ব্যবস্থা। উত্তরটি সহজ, তারা গণতন্ত্রের চেয়ে স্থিতিশীলতার পক্ষে গেছে। তারা স্বৈরশাসক ছাড়াই স্বৈরাচারী শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছে, তাই তার অনুসারীরা এখনো আছে। কেউ কেউ সামনে আনছেন ষড়যন্ত্র তত্ত্বকে। মাদুরো যেভাবে দ্রুত গ্রেফতার হলেন আর ডেলসি রদ্রিগেজ টিকে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। বলা হচ্ছে ভেতর থেকেই তথ্য পাচ্ছিল যুক্তরাষ্ট্র, সেটা হতে পারে ভাইস প্রেসিডেন্ট অথবা তার অফিসের কেউ।
এটা স্পষ্ট যে উচ্চপদস্থ সূত্র ছিল। আমার তাৎক্ষণিক অনুমান ভাইস প্রেসিডেন্ট নিজে না হলেও উচ্চপদস্থ সূত্রগুলি ভাইস প্রেসিডেন্টের অফিস থেকে এসেছে। তবে কারাকাস ভিত্তিক বিশ্লেষকদের মতে এই ষড়যন্ত্র তত্ত্ব বাস্তবসম্মত নয়, কারণ প্রকৃত ক্ষমতা এখনো সেনাবাহিনী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, যারা মাদুরোর ঘনিষ্ঠ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের আসল ভয় পুরো শাসন পরিবর্তন হলে দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে সহিংসতা। গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর কাছের লোকজনই আপাতত দেশ চালানোর জন্য তুলনামূলকভাবে নিরাপদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এরই মধ্যে ভেনেজুয়েলা 3 ধাপের পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রথমে স্থিতিশীলতা ও তেল বিক্রি, এরপর সমঝোতা, সবশেষ রাজনৈতিক পট পরিবর্তন। যদিও তার সময়সীমা এখনো অনিশ্চিত। ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী দ্রুত নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন এখনই নির্বাচন নয়। বিশ্লেষকদের আশঙ্কা, এই কৌশলে যুক্তরাষ্ট্র হয়তো লাভবান হবে, কিন্তু ভেনেজুয়েলার সাধারণ মানুষ উপেক্ষিতই রয়ে যাবে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। মার্কিনীদের মদ্যপান বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এলো কড়া নির্দেশনা। আগামী 5 বছরের জন্য খাদ্য ও পুষ্টি সংক্রান্ত সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, সুস্থ থাকতে হলে কমাতে হবে অ্যালকোহল পান। বিশেষ করে সকালের নাস্তায় কোনোভাবেই চলবে না মদ্যপান। পূর্বে গাইডলাইনে পুরুষদের জন্য 2 গ্লাস ও নারীদের জন্য 1 গ্লাসের সীমা বেঁধে দেওয়া থাকলেও এবার বাদ দেওয়া হয়েছে এমন কোনো নির্দেশনা। পুরো দমে মদ্যপান বাদ দেওয়ার দিকেই দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। মদ্যপানে হতে হবে সংযত, যতটা সম্ভব এড়াতে হবে অ্যালকোহল। আর সকালের নাস্তায় তো কোনোভাবেই নেওয়া যাবে না নেশাজাতীয় পানীয়। মার্কিনীদের জন্য এবার প্রশাসনের তরফ থেকেই এলো এমন নির্দেশনা। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার জনগণের জন্য প্রকাশ করেছে আগামী 5 বছরের জন্য আনুষ্ঠানিক খাদ্য ও পুষ্টি নির্দেশনা, ইউএস ডায়েটারি গাইডলাইন্স ফর আমেরিকানস, যেখানে আগের অ্যালকোহল সংক্রান্ত নির্দেশনা বাদ দিয়ে দেয়া হয়েছে সাধারণ পরামর্শ। ভালো স্বাস্থ্যের জন্য কমাতে হবে মদ্যপান। পূর্বের নির্দেশিকায় নির্ধারিত ছিল নারীদের জন্য দিনে 1 গ্লাস ও পুরুষদের জন্য 2 গ্লাসের সীমা। এবারের গাইডলাইনে কোনো সীমা বেঁধে না দিয়ে ডায়েট চার্ট থেকে অ্যালকোহল রীতিমতো বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্দেশিকায় অ্যালকোহল আছে, কিন্তু ইঙ্গিতটা পরিষ্কার, সকালের নাস্তায় মদ্যপান করবেন না। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মানুষকে মদ্যপানের ঝুঁকি বোঝাতেই নির্দেশিকায় আনা হয়েছে এমন পরিবর্তন। বিশেষ করে গর্ভবতী নারী, মদ্যপান আসক্তি থেকে সেরে ওঠা ব্যক্তি এবং নিয়ন্ত্রণহীনভাবে যারা পান করেন তাদেরকে দেওয়া হয়েছে পুরোদমে অ্যালকোহল পরিহারের পরামর্শ। মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের মেক আমেরিকা হেলদি অ্যাগেন ক্যাম্পেইনের অংশ হিসেবে ডায়েট সংক্রান্ত গাইডলাইনে যুক্ত হয়েছে মদ্যপান নিয়ে এমন নির্দেশনা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।